আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছে। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আরও একবার যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায় থেকে 2 নং সৃজনশীল প্রশ্নটা সমাধান করে দিব। এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়ের এটা একবার বোর্ড বইয়ের 2 নং সৃজনশীল আজকে সমাধান করব। তোমরা ইতিমধ্যে যে ভালোবাসা আমাকে দেখিয়েছো, আসলে তা ভাষায় প্রকাশ করার মতো না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অনেকের কাছে শেয়ার করে দাও, এবং অনেকেই মানে প্রচণ্ড রকম একটা মানে কমেন্টে দেখাও যে আসলে কী পরিমাণ ভালোবাসা আমাকে। তো আমিও চাই তোমাদের পুরো হিসাব বিজ্ঞান বইটা একে একে পার্ট বাই পার্ট কমপ্লিট করে দেওয়ার জন্য। সো আশা রাখি যে কোনো প্রবলেম, যে কোনো অঙ্ক যদি তোমার প্রয়োজন হয় তাহলে মানে তুমি কমেন্টে লিখতে পারো, অথবা তুমি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাঠাতে পারো, তাহলে আমি সেগুলোও সমাধান করে দিব। কারণ আমি হয়তো বুঝতে পারি না যে তোমার কোন অঙ্কটা সমস্যা হচ্ছে। যদি আমি জানতে পারি যে তোমার এই অঙ্কটা সমাধান দরকার, তাহলে আমি সেটা সমাধান করে দিব। ঠিক আছে, তো আমরা সরাসরি অঙ্কে যাব। দেখো এখানে আমি প্রশ্নটা লিখেছি, প্রশ্নটা দেখলে বুঝতে পারবা যে আসলে কি বলতে চাচ্ছে, আমাদেরকে কি কি কাজ করতে হবে। এটা হচ্ছে 2 নং সৃজনশীল প্রশ্ন। তোমরা যারা এখনও হিসাব বিজ্ঞান নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো, তারা চাইলে কিন্তু আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারো একবারে অল্প কিছু টাকার বিনিময়ে। মাত্র হচ্ছে তোমার 499 টাকায় আমি এই কোর্সটা করিয়ে থাকি, 499 টাকায়। আমি যদি বলি তাহলে বুঝতে পারবা, লিখলে বুঝতে পারবা। 499 টাকা দিয়ে তুমি তোমার হিসাব বিজ্ঞান বইটা কমপ্লিট করে নিতে পারবা। একদম তোমার যে কোনো সমস্যা যে কোনো সময় জুম অ্যাপে ক্লাস হয়, যারা ক্লাস করে তারাই বলতে পারবে। আসলে আমি বললে হয়তো মনে হবে যে অনেক বেশি বলতেছি, কিন্তু 499 টাকা দিয়ে তুমি হিসাব বিজ্ঞান বইটা পুরোটা কমপ্লিট করতে পারবে। এই জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো, জুম অ্যাপে ক্লাস হয়। তো বিস্তারিত জানার জন্য তুমি কল দাও, তাহলে আরও বিস্তারিত জানতে পারবে এবং আমার সাথে কথা বলে তুমি জানতে পারবে। ঠিক আছে, ওকে। তো এখানে বলা আছে, দেখো খুব সুন্দর করে বলা আছে 2025 জানুয়ারি 2025 সালে জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স, প্রতিষ্ঠানের নাম হচ্ছে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেন সংগঠিত হয়। তো জানুয়ারি 1 তারিখে বলেছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে, মালিক দিয়েছে টাকাটা। তো আমি প্রতিষ্ঠানে একজন হিসাব রক্ষক, তো আমি হিসাব নিকাশ সব করি। তো আমার যে মহাজন, যার আন্ডারে আমি কাজ করি, যার প্রতিষ্ঠানে আমি কাজ করি, সে প্রতিষ্ঠানে 75,000 টাকা দিয়েছে। তারপর জানুয়ারি 2 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তুমি একজন ম্যানেজারকে নিয়োগ দিয়েছো, আমি একজন ম্যানেজারকে নিয়োগ দিয়েছি। তার মানে এই নয় সে কাজ করেছে, সে এখনও কাজ করেনি, জাস্ট সে হচ্ছে তাকে আমরা চিন্তা ভাবনা করছি তাকে নিয়ে, বা আমরা হচ্ছে তোমার বিজ্ঞপ্তি দিয়েছি মানে যে আমাদের কোম্পানিতে লোক নেওয়া হবে। তো সে কিন্তু এখনও কাজ শুরু করেনি, তাকে নিয়োগ দেওয়া হয়েছে, কাজ শুরু করা হয়নি। ধারে পণ্য মানে কাজ শুরু করেনি যেহেতু, তাহলে সে তো টাকা পয়সা পাবে না কিছু। তারপর ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। তুমি যখন ধারে পণ্য বিক্রি করবে অবশ্যই মাথায় রাখবে যে এখানে তোমার আয় হচ্ছে আর তুমি ধারে করতেছো, তার মানে তোমার একজন দেনাদার বৃদ্ধি পাচ্ছে। নগদে মণিহারি ক্রয়, মণিহারি হচ্ছে একটা ব্যয়, ছোট ছোট কিছু খরচ। তারপর মালিক আয় তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন। দেখো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে তার সেলের দিছে, স্কুলে বেতন দিছে, প্রতিষ্ঠানের সাথে তার কোনো ঝামেলা নেই। আর আমি হচ্ছে একজন হিসাব রক্ষক তার প্রতিষ্ঠানে, তো আমি এই বিষয়ে জানতেও চাবো না, আমি জানতেও চাই না, আমার হিসাব আমি করব। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। আচ্ছা, একজন সুমনা ট্রেডার্স যার কাছে আমি পণ্য বিক্রি করেছিলাম বাকিতে, তো সেই ব্যক্তি আমাকে আমার টাকাটা দিয়ে দিছে। ঠিক আছে, তো এখন ক নাম্বারে কি বলতেছে, দেখো ক নাম্বারে বলতেছে উপযুক্ত তথ্য হতে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করতে হবে। আচ্ছা, এখানে লেনদেন না কোনটা, দেখো মূলধন আনছে, প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে, তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হওয়া। এই যে জানুয়ারির 2 তারিখে খেয়াল করো, জানুয়ারির 2 তারিখে বলতেছে কি 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে এখনও কাজে যোগদান করেনি। তো কাজে যোগদান করলে তারপর সে টাকা পাবে, সো সেটা লেনদেন হবে, কিন্তু এইটা লেনদেন না। আর হচ্ছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন দিচ্ছে। মালিক কি করছে না করছে তার ব্যক্তিগত তহবিলের হিসাব সে পারিবারিকভাবে হিসাব করবে, সেটা আমি হিসাব করব না। এই বিষয়টা মাথায় রাখতে পারো। তো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন দিলেন, এটাও একটা তথ্য যা লেনদেন না। তো এই দুটো ঘটনা লেনদেন নয়। এখন আমরা এই দুটো ঘটনাকে লিখব। সো দেখো খুব ভালো করেই বোঝার ট্রাই করো। তো আমরা প্রথমে কি করব, একটা ছক করব, একটা ছক করব প্রথমে।
তো ছকটা হচ্ছে দেখো, প্রথমে আমরা লিখবো হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর। আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবো সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখো 2 নং প্রশ্নের উত্তর লিখব। তারপর আমরা লিখব হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ লিখব। লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ লিখব। তো তারপর আমরা লিখব হচ্ছে এই ছকটা তৈরি করব, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। এটা অনেকে আবার শুধু টাকা লিখতে পারে, এটাও একটা আলাদা ব্যাপার, তুমি চাইলে সেটাও লিখতে পারো। তো এই ঘরে আমরা শুধু তারিখগুলো লিখবো, এখানে ঘটনাগুলো লিখব। তো এখন লেনদেন নয় কোন ঘটনা সেটা তো আমাদের জানা দরকার, তাহলে আমরা চলো একটু জেনে নেই। আমরা জানি যে এই যে জানুয়ারির 2 তারিখে লেনদেন না, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছিল। এটা তো প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটেনি, এখনো জাস্ট নিয়োগ দেওয়া হয়েছে, সে এখনো কাজও করেনি। তো সে যেহেতু কাজ করেনি সে তো টাকাও পাবে না, তাহলে এটা প্রতিষ্ঠানে কোনো মানে টাকা কমা বা বাড়া কোনো কিছু হয়নি, আয় ব্যয় কোনো কিছু হয়নি। তাহলে এই 18,000 টাকা আমরা ওইখানে লিখব, তারিখ লিখব, তারপরে এই টাকাটা লিখব। তো আমরা প্রথমে কি লিখলাম, 2017 সাল এখানে উপরে লিখব 2017। হ্যাঁ, যে সালে আমি অঙ্কটা করতেছি এখানে 17 সাল থাকলে 17, এটা 2025, তাহলে আমি এখানে লিখব কত, 2025 সাল লিখবো, এখানে 2025 সাল লিখবো। হ্যাঁ, জানুয়ারি 2 ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, 18,000 টাকা লিখলাম। তারপরের কাহিনী হচ্ছে কি, দ্বিতীয়টা যেটা ছিল, দেখো দ্বিতীয়টা ছিল কি, যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিছে 2,000 টাকা। তো মালিক তার ছেলের স্কুলে বেতন দিছে 2,000 টাকা, এইটা আমরা লিখবো, যেহেতু এটা লেনদেন না, কারণ প্রতিষ্ঠানে কোনো ঘটনা না, এটা বাইরের ঘটনা, তার ব্যক্তিগত ঘটনা। তারপর আমরা এই 18,000 আর 2,000 দুটো যোগ করব, করে আমরা এখানে এই যে 2,000 টাকা লিখে এখানে ডাবল দাগ দিয়ে বন্ধ করে দেবো হিসাব। হ্যাঁ, 20,000 টাকা এখানে লিখলাম। দেখো এই যে 18,000 আর 2,000 মোট কত হয়, 20,000 টাকা। তাহলে আমরা এখানে এই যে 20,000 টাকা লিখলাম, লিখে ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিলাম, তাহলেই হবে। তো এটা কে বুঝুনি আমাকে একটু বলতে পারো, ঠিক আছে? এটা কে বুঝুনি সে কমেন্টে জানাতে পারো। ওকে, তাহলে 18,000 আর 2,000, 20,000 টাকা এখানে লিখে দেবো। তাহলে ক নাম্বার শেষ। এখন আমরা খ নাম্বারে যাই, চলো। খ নাম্বারে কি বলতেছে, যে চায়না ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। লেনদেনগুলো, তো যেগুলো লেনদেন সেগুলো লিখতে হবে, যেগুলো লেনদেন না সেগুলো কিন্তু আমাদেরকে লিখতে বলেনি, আমাদেরকে বলেছে শুধু লেনদেনগুলো। তো লেনদেন জানুয়ারি 2 এবং জানুয়ারি 12 এই দুটো তো লেনদেন না, তাছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আমরা লিখব। আর হিসাব সমীকরণ মানে তো তোমরা নিশ্চয়ই জানো, হিসাব সমীকরণ মানে কি? হিসাব সমীকরণ মানে হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য। জিনিসটা যদি আমি লিখি, এ সমান এল প্লাস ও ই। হ্যাঁ, এ মানে অ্যাসেটস, এলতে লিয়াবিলিটিস, ও ইতে ওনার্স ইকুইটি, মালিকানা সত্য, ওনার্স ইকুইটি। তাহলে এ সমান এল প্লাস ও ই এর কী প্রভাব পড়ছে সেটা আমরা ব্যাখ্যা করে দেখাবো একবারে। তো আমরা এবার হচ্ছে পরেরটাতে যাই, খ নাম্বার সমাধান করব। তো খ নাম্বারে লিখবো কি, প্রথমে লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তুমি উপরে শিরোনামটা লিখে দিবা, লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তারপর দেখো এই ছকটা করব আমরা। ছকটা কি থাকবে, তারিখ, লেনদেন কিনা, তারপর হচ্ছে কারণ সহ ব্যাখ্যা। এবার ব্র্যাকেটে লিখে দেবো কি, এ সমান এল প্লাস ওই, যে কারণ আমরা হিসাব সমীকরণের উপর ভিত্তি করে কিন্তু আমরা ব্যাখ্যাটা লিখবো, তাই না? এটা মাথায় রাখবা। তো তারপর আমরা 1 নাম্বার লেনদেনটা কি ছিল, যে জানুয়ারির 1 ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। তাহলে নগদ টাকা মূলধন স্বরূপ প্রতিষ্ঠানে আনা হয়েছে, মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা দিছে কি হিসাবে, মূলধন হিসাবে। তাহলে প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে, আর মালিক যে দিছে টাকাটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখব কি, নগদ টাকা মূলধন হিসেবে আনয়ন করার কারণে মালিকানা সত্ত্ব, অনার্স ইকুইটি বৃদ্ধি এবং নগদান হিসাব এ বৃদ্ধি। খেয়াল করো, তো আমরা এটা লিখব যে হচ্ছে তোমার জানুয়ারির 1 তারিখে লেনদেন, এখানে 17 সালের জায়গাটা একটু কষ্ট করে এটা প্রিন্ট মানে টাইপিং মিস্টেক, 2025 বানায় নাও। হ্যাঁ, কষ্ট করে 2025 বানায় নাও, অনেকে এটা কমেন্ট করবে। হ্যাঁ, তো এটা 25 বানায় নাও। ওকে, লেনদেন, ঘটনাটা কি, লেনদেন, তাই না? এবার দেখো, নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় নগদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব অনার্স ইকুইটি বৃদ্ধি পাইছে। মালিক প্রতিষ্ঠানে টাকা দিচ্ছে, তা প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে না? অবশ্যই বাড়বে। আবার মালিক যে দিচ্ছে, মালিকের যে শর্ত, সেই শর্তটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। তারপর কি হবে দেখো, তারপর হচ্ছে আমরা যাব আবার ওখানে যাই অঙ্কের কাছে। 2 তারিখেরটা লেনদেন না, জানুয়ারি 7 তারিখে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। আচ্ছা, ধারে পণ্য বিক্রি করছে, প্রথম কাজ হচ্ছে বিক্রয়। ধারে পণ্য বিক্রি করার কারণে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে, বিক্রি করছো
আয়টা বৃদ্ধি পাবে না, বিক্রয় একটা আয় বৃদ্ধি পাইছে প্রতিষ্ঠানে। তো আয় বৃদ্ধি পেলে আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সো ধারে হইছে, ধারে মানে কি দেনাদার, ধারে হইছে মানে আমি কিন্তু টাকাটা পাই নাই, টাকাটা পাইছি পাই নাই, তো টাকা না পাইলে কি হবে সেটা দেনাদার। আমি যদি কারো কাছে টাকা পাই সে হচ্ছে দেনাদার। একজন কমেন্ট করেছিলে যে পাওনাদার কি, পাওনাদার হচ্ছে কেউ আমার কাছে টাকা পাইলে তাকে আমি পাওনাদার বলবো, বা এটাকে প্রদেয় হিসাব বলা হয়। কি বলা হয়? প্রদেয় হিসাব। কেউ যদি আমার কাছে টাকা পায় তাকে আমি বলবো প্রদেয় হিসাব বা পাওনাদার। আর আমি যদি কারো কাছে টাকা পাই, মনে করো আমি তোমার কাছে টাকা পাই, তাহলে তুমি হচ্ছে আমার জন্য দেনাদার বা প্রাপ্য হিসাব। আর তুমি যদি আমার কাছে পাও তাহলে তুমি আমার জন্য পাওনাদার বা প্রদেয় হিসাব। হ্যাঁ, আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছো। তো এখানে ধারে পণ্য বিক্রি করার কারণে, ধারে পণ্য বিক্রি করার কারণে দেনাদার নামক এ বৃদ্ধি, দেনাদার একটা সম্পদ, তাহলে এ বৃদ্ধি, এবং এই যে বিক্রি করছে, বিক্রয় একটা আয় হলে এই যে এখানে খেয়াল করো অনার্স ইকুইটি মানে কি, অনার্স ইকুইটি মানে এটাকে ভাঙলে আমরা পাবো ক্যাপিটাল, তারপরে পাবো কি ক্যাপিটাল পাবো, তারপরে পাবো হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়, এক্সপেন্স হলে বিয়োগ করব, আর ড্রয়িংস মানে কি উত্তোলন। তাহলে আমরা দেখবো যে কি হয়েছে। তো আমি যখন হচ্ছে বিক্রি করব, তো বিক্রি একটা আয়, রেভিনিউ, রেভিনিউ হলে কি যোগ হবে, যে যোগ, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব কি হবে, বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখব কি, এখানে আমরা লিখব হচ্ছে আমরা লিখব নগদ, এই যে ধারে পণ্য বিক্রয় করার ফলে দেনাদার এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে, মানে অনার্স ইকুইটি বৃদ্ধি পেয়েছে। ব্যাস হয়ে গেছে। তারপরে 7 তারিখের পরে হচ্ছে যাব 10 তারিখে নগদে মণিহারি ক্রয়। আচ্ছা, মণিহারি হচ্ছে একটা ব্যয়, এটা হচ্ছে পেন্সিল, রাবার, কলম, এই ধরনের ছোট ছোট খরচ, স্কেল, যেগুলোর দাম একদম কম এবং তুমি 1-2 সপ্তাহ ব্যবহার করতে পারবা, এই ধরনের যে জিনিসগুলো আছে। আচ্ছা, তুমি 5 টাকার একটা কলম কিনছো, সারাদিনে 20টা কলম লাগছে তোমার প্রতিষ্ঠানে, 20টা জায়গায় 20টা কলম রাখছে, তুমি কি 20 বার লিখবা এই কলম 5 টাকা 5 টাকা? তাহলে কি করবা? কলম, খাতা, রাবার, পেন্সিল, ছোট ছোট যেগুলো দাম কম, দাম যেগুলো, এইগুলোকে আমরা কি করব, এইগুলোকে আমরা একটা ছোট্ট নাম দিব, সেটা নাম হচ্ছে মণিহারি। নাম কি? মণিহারি। তাহলে এই মণিহারি একটা পণ্য হিসেবে ধরা যায়, যে এটা প্রতিদিনের ব্যবহার হয়, এটা খরচ। তাহলে খরচ, মণিহারি হলে খরচ, খরচ হলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে, কারণ এই যে মালিকানা সত্ত্বের একটা অংশ হচ্ছে অনার্স ইকুইটি এক্সপেন্স। হ্যাঁ, খরচ মানে কি এক্সপেন্স, আর এক্সপেন্স মানে কি অনার্স ইকুইটি হ্রাস পায়, এই যে এক্সপেন্স মানে বিয়োগ করতে হয়। আবার নগদে, তাহলে নগদে যখন তুমি মণিহারি কিনবা, নগদ টাকা তুমি দিবা না, তুমি তো নগদ টাকা দিবা, দিয়ে তারপরে হচ্ছে তুমি মণিহারিটা নিবা, তো তোমার কাছ থেকে চলে যাবে নগদ টাকা, নগদ টাকা তোমার কাছ থেকে চলে যাবে। তো নগদ টাকা একটা সম্পদ, এই জন্য নগদ টাকা কি হবে, কমে যাবে। তো আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখব 10 জানুয়ারি লেনদেন, তারপর লিখব নগদে মণিহারি ক্রয়ের ফলে নগদ এ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পেয়েছে। কারণ মালিকানা সত্ত্বের একটা অংশ মণিহারি, মণিহারি একটা খরচ, খরচ হলে মালিকানা সত্ত্বে যে ইফেক্ট পড়ে। তারপর দেখো, তারা বলতেছে 12 তারিখ কিন্তু লেনদেন না, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিছে, এটা লেনদেন না। পরেরটা বলতেছে দেখো, সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। আচ্ছা বলো তো, তুমি একজন ব্যক্তির কাছে টাকা পাও, তার নাম সে হচ্ছে কি দেনাদার, তুমি দেনাদারের কাছ থেকে 30,000 টাকা পাইছো। তো 30,000 টাকা যদি তুমি পাও, তোমার কাছে নগদ টাকাটা বেড়ে যাবে না? আমাকে যদি কেউ একজন টাকা দেয়, তাহলে তো আমার টাকাটা বেড়ে যাবে, নগদ টাকা। আর বিনিময়ে আমি কি ওনার কাছে টাকা চাইতে পারবো? উনি তো আমার দেনাদার, দেনাদার তো হচ্ছে একটা সম্পদ, তাহলে ওই সম্পদের কাছে আমি টাকা চাইতে পারবো না, তো সম্পদটা কমে যাবে। তাহলে এখানে নগদ টাকা নামক সম্পদ বাড়বে, আবার দেনাদার নামক সম্পদ কমবে। এখন বলবে, ভাই স্যার আপনি হচ্ছে মালিকানা সত্ত্বের কথা বললেন না কেন? আসলে এটা যখন আমি বাকিতে বিক্রি করেছিলাম, তখন কিন্তু আমি মালিকানা সত্ত্বের ঘরে অনার্স ইকুইটি বৃদ্ধি করেছিলাম, এই জন্য এখন আর এটা করব না। তাহলে এখন আমি লিখব কি, এখন আমি লিখব হচ্ছে জানুয়ারি 2 লেনদেন, জানুয়ারি হচ্ছে তোমার এটা হলো 20 লেনদেন, সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ার ফলে কারবারে নগদ এ বৃদ্ধি এবং লেনদেন এ এবং হচ্ছে দেনাদার এ হ্রাস পেয়েছে, দেনাদার এ হ্রাস পেয়েছে। তো তুমি চাইলে এইটা হচ্ছে সুন্দর করে নোট করে নাও, নিয়ে তারপর হচ্ছে তুমি লিখে দাও, এনাফ হবে। এবং এটা আমি চেয়েছি, মানে আমি যথেষ্ট চেষ্টা করেছি ছোট করে লেখার জন্য। ওকে, এখন হচ্ছে আমরা যাব পরের অঙ্কে। পরের অঙ্ক কি আছে বলছে, চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাতে হবে। হিসাব সমীকরণের উপর প্রভাব, আসলে হিসাব সমীকরণের উপর প্রভাব মানে কি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ টেবুলার ছক, টেবুলার ছকের মধ্যে আমরা দেখাই দেব। তো প্রথমে আমরা দেখব যে এখানে আমাদের সম্পদ কি কি আছে, তারপরে দায় কি কি আছে, কারণ টেবুলার ছক করতে গেলে সম্পদের জন্য ঘর তৈরি করা লাগে, তারপর হচ্ছে দায়ের জন্য ঘর তৈরি করা লাগে। তো প্রত্যেকটা অঙ্ক আমরা বিশ্লেষণ করব, করে করে দেখব যে আসলে এখানে কি কি দায় এবং কি কি সম্পদ আছে।
তো দেখো এখানে যখন ব্যবসায় মূলধন আনছে তখন এখানে কিন্তু নগদ টাকা বাড়ছে, নগদ টাকা কি বাড়ছে, নগদ টাকা। তারপর দেখো ধারে পণ্য ক্রয় করছে, ধারে পণ্য ক্রয়ের ফলে এখানে বাড়বে কি, দেনাদার, দেনাদার। এখন বলতে পারো স্যার তাহলে এখানে মূলধন আনছে, মূলধনও তো একটা ঘর হওয়ার কথা, মূলধনের তো ঘর আমরা দিবই, আমরা সম্পদের জন্য ঘর লিখব সমান দায়ের জন্য ঘর লিখব আর মালিকানা সত্ত্বের জন্য ঘর লিখব। তো এখন কথা হচ্ছে এই সম্পদের ঘর আবার সম্পদ অনেক রকম হয়, এই দায় আবার অনেক রকম হয়, কিন্তু মালিকানা সত্ত্ব একটাই, বরং এই ঘরের মধ্যে 3-4 রকম তথ্য বসবে, এই মালিকানা সত্ত্ব ঘরের মধ্যে 3-4 রকম তথ্য বলবে। তাহলে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন দেখলাম সম্পদের ঘর কি কি হবে, যেমন এখানে নগদ টাকা আনছে, নগদ টাকা একটা সম্পদ, তারপর ধারে দেনাদার একটা সম্পদ, নগদে মনিহারি, মনিহারি একটা ব্যয় মালিকানা সত্ত্বের ঘরে যাবে, তারপর হচ্ছে যে বিক্রয় করছে এটা একটা আয় মালিকানা সত্ত্বের ঘরে যাবে, মনিহারি করে মালিকানা সত্ত্বের ঘরে যাবে। আবার এই যে নগদ এখানে যা আছে এই নগদের ঘরে লিখলেই হবে। তারপর হচ্ছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাইছে, সুমনা ট্রেডার্স তো একজন দেনাদার, দেনাদারের কাছ থেকে 30,000 টাকা পাইছি, তাহলে তো এখানে নগদের ঘরে যাবে আবার দেনাদারের ঘরে যাবে। তার মানে আমাকে সম্পদের পাশে শুধু নগদ আর দেনাদার, আর দায়ের ঘরে হচ্ছে তোমার দায়ের ঘরে শুধু দায় একটা পাওনাদার ঘর লিখে রাখবো, পাওনাদারের একটা ঘর লিখে রাখবো, কিন্তু ওখানে হয়তো কোনো তথ্য আসবে না। তারপর হচ্ছে কি মালিকানা সত্ত্বের ঘরে তো সব অনেকগুলো তথ্য যাই। তো এখন আমরা চলো অঙ্কে যাই, ছক করি। তো এখানে আমরা প্রথমে লিখবো কি, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে নির্ণয়, উপর একটা শিরোনাম আগে দিয়ে নেব। দেন আমরা কি করব, আমরা হচ্ছে এই ছকটা করব। দেখো এই যে তারিখ লিখবো বাম পাশে, এটা হচ্ছে 2025 সাল, একটু প্লিজ কারেক্টেড মি, এটা হচ্ছে 25 সাল, হ্যাঁ ওকে 25 সাল। তো নগদের ঘর দেনাদারের ঘর দিলাম, আর দায়ের ঘর দায় লেখা না লাগলেও আমাকে একটা ঘর দিতে হবে ভাই। আর মালিকানা সত্ত্বর ঘরের মধ্যে কি কি আসে বলো তো, মালিকানা সত্ত্বর ঘরে কি কি আসে, প্রথমে এখানে লিখতে হয় হচ্ছে কি ক্যাপিটাল লিখতে হয়, ক্যাপিটালগুলো সব এখানে আসে, মূলধন। তারপরে আসে কি এক্সপেন্স, রেভিনিউ আসে, রেভিনিউ মানে আয়। তারপর এক্সপেন্স মানে ব্যয়, এক্সপেন্স আমরা বিয়োগ করে থাকি। তারপর ড্রয়িংস আমরা বিয়োগ করে থাকি। এখন খেয়াল করো, এখন হচ্ছে আমরা এইখানে কি করব, প্রথম ঘরে আমরা লিখবো, দেখো প্রথম ঘরে লিখবো 75,000 টাকা। ওই যে কারবার এই যে দেখো মূলধন আনা হলো 75,000 টাকা। তো প্রতিষ্ঠানে মালিক যদি টাকা আনে তাহলে প্রতিষ্ঠানে নগদ টাকাটা বৃদ্ধি পাবে, আবার মালিকের সত্ত্বটা বৃদ্ধি পাবে, মালিকের সত্ত্বটা বৃদ্ধি পাবে। তো আমরা কি লিখবো, নগদ টাকা বাড়বে, নগদের ঘরে যোগ করব, আর মালিকানা সত্ত্বর ঘরে বৃদ্ধি পাবো। মালিক দিছে মূলধন হিসেবে, তাহলে 75,000 টাকা ওখানে যোগ করব। প্রত্যেকটা এন্টি এই সমান চিহ্নের আগে এবং পরে বসলে যোগ হলে দুই পাশেই যোগ চিহ্ন দিয়ে বসবে, আর যদি সমানের এক পাশে বসে, মানে দুটোই এক পাশে বসলো এই ঘরে এই ঘরে, তাহলে একটা যোগ একটা বিয়োগ হয়। আর সমানের দুই পাশে চলে গেলে যোগ হলে দুই পাশেই যোগ, বিয়োগ হলেও দুই পাশেই বিয়োগ। ওকে, তারপর দেখো পরেরটা কি বলতেছে, 2 তারিখেরটা তো লেনদেন না, এটা আসবে না। বলতেছে জানুয়ারির 7 ধারে পণ্য বিক্রয়। আচ্ছা ধারে পণ্য বিক্রি করলে আমি তো টাকা পাই নাই, তাহলে আমার কি বাড়বে, দেনাদার বাড়বে, আমি তার কাছে টাকাটা ভবিষ্যতে চাবো, দেনাদার বাড়বে। তাহলে আমরা দেনাদারের ঘরে কি করব, দেনাদারের ঘরে বাড়াবো। দেখো দেনাদারের ঘরে বাড়াবো। আর এই যে কাজটা করছে কি, বিক্রয় করছে না, বিক্রয় কি একটা আয়, আয় হলে কি করতে হয়, আয় হলে মালিকানা সত্ত্বর ঘরে যোগ করতে হয়। হ্যাঁ, আয় মানে কি রেভিনিউ, রেভিনিউ মানে মালিকানা সত্ত্বর ঘরে যোগ করতে হয়। আর এই টাকাটা যদি আমি মানে বাকিতে বিক্রি না করে নগদে বেচতাম, তাহলে নগদের ঘরে যোগ করে দিতাম। তো আমি তো নগদে বেচি না, আমি বাকিতে বিক্রি করছি, তাহলে দেনাদার বাড়বে, কারণ উনি আমার টাকাটা এক সময় দিয়ে দেবে, দেনাদারের পরিমাণ এখন বৃদ্ধি পাবে। ওকে, তো তারপরে দেখো মনিহারি, নগদে মনিহারি করায়, নগদে মনিহারি কিনলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, আবার মনিহারি একটা ব্যয়, আর ব্যয় হলে কোথায় লিখতে হয়, মালিকানা সত্ত্বর ঘরে বিয়োগ করতে হয়। তাহলে দেখো এই যে নগদের ঘরে বিয়োগ করতে হবে 2,200 টাকা, আবার মালিকানা সত্ত্বর ঘরে বিয়োগ করতে হবে 2,200 টাকা, আর এটা ব্র্যাকেট দিয়ে লিখলেই হয়। ব্র্যাকেট দিলেই লিখলেই হয়, মাইনাস চিহ্ন দেওয়া লাগে না, ব্র্যাকেট দিলেই বোঝা যায়। তারপর জানুয়ারির 20 তারিখে কি আছে, সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, মানে আমার একজন দেনাদার ছিল, এই দেনাদার তার থেকে আমি 30,000 টাকা পেয়ে গেছি। তাহলে আমার নগদ টাকা বাড়বে, আমার এই যে নগদ টাকা বাড়বে, আবার খেয়াল করো আমার এই নগদ টাকা তো বৃদ্ধি পাবে, তাই না, নগদ টাকা বৃদ্ধি পাবে। আবার কি হবে বলো তো, আবার এই যে 30,000 টাকা দেনাদার কমে যাবে। আমি কি তার কাছে টাকা চাবো, চাবো না, আগে তার কাছে পাইতে 50,000, সে তো 30,000 দিয়েই দিছে, তাহলে তার ঘরে 30,000 বিয়োগ হবে। আর এই যে নগদ টাকা, আমার প্রতিষ্ঠানের নগদ টাকা 30,000 বাড়বে, তাহলে দেখো সমানের একই পাশে বসছে না এই দুটো, একটা কমছে একটা বাড়ছে, তাই না, একটা কমছে একটা বাড়ছে। এখন আমরা এই নগদের পাশে সব যোগ করব।
তো নগদের পাশে সব ৭৫,০০০, ২,২০০, ৩০,০০০ সবগুলো যোগ বিয়োগ করো, ক্যালকুলেটারে যোগ বিয়োগ করো, করার পর কত হয় দেখো। তো আমরা যদি হচ্ছে ক্যালকুলেটার হিসাব করি তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের কাহিনীটা কি। তো আমরা হচ্ছে এই ৭৫,০০০-এর সাথে 30,০০০ যোগ করলে ১,০৫,০০০, সেখান থেকে ২,২০০ বাদ দাও, তাহলে আমরা কত পাবো? ১,২২,৮০০ টাকা পাবো, তাই কি না? ওকে, তারপর দেখো এখানে হচ্ছে আমরা কত পাচ্ছি? ৫০,০০০ থেকে ৩০,০০০ গেলে হয় কত? ২০,০০০ টাকা। এইখানে দেখো ৭৫,০০০, ৫০,০০০ আর হচ্ছে ২,২০০, এইখানে ১,২২,৮০০ টাকা। হ্যাঁ, ১,২২,৮০০ টাকা, একটু খেয়াল করো এখানে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখানে সব মিলে হিসাব করবো ১,২২,৮০০, এখানে কত? ১,২২,৮০০, এখানে হচ্ছে ১,০২,৮০০, এটা হচ্ছে ১,০২,০০০ টাকা। খেয়াল করো, ১,০২,০০০। ওকে ওকে, তাহলে দেখো এইগুলো সব যখন হিসাব করব তখন হবে কত? ১,০২,৮০০ টাকা। আর এই ৫০,০০০ থেকে ৩০,০০০ বাদ দিলে হয় ২০,০০০ টাকা। প্রত্যেকটা লাইনেরটা আলাদা আলাদা করে হিসাব করব। দায়ের ঘরে কিছু নাই, মালিকানা সত্তর ঘরে ৭৫,০০০ আছে, ৫০,০০০ আছে। ৭৫,০০০ আর ৫০,০০০ যোগ করলে হয় কত? হয় ৭ ৫ বার ১,২৫,০০০। ১,২৫,০০০ থেকে ২,২০০ বাদ দিলে ১,২২,৮০০। এটাই মেন কলমে লিখে এখানে ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দেবো। এখানে ডাবল, এই যে দেখো, বাম পক্ষ ১,২২,৮০০, ডান পক্ষ ১,২২,৮০০। তার মানে কি? অঙ্কটা মিলে গেছে। অর্থাৎ হিসাব সমীকরণ কি? সম্পদ সমান দায় আর মালিকানা সত্য। আসলে সম্পদের সমান হয়েছে না দায় মালিকানা সত্য? তাহলে অঙ্ক রাইট। সো এভাবে আমরা হিসাব বিজ্ঞানের কাজ করতে পারি। তোমরা যারা আমার চ্যানেলে একদম প্রথম, একটু অনুরোধ করি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্টে লিখে যেও অ্যাটলিস্ট আমার ক্লাসটা কেমন লাগে, ভালো লাগে কিনা। যদি ভালো লাগে থাকে তাহলে ভালো লিখবা, একটা কমেন্ট করলে আর হচ্ছে একটা লাইক দিলে ইউটিউব মনে করে কি এই ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ এবং এটা দরকার আছে সবার জন্য, সবার কাছে ছড়াই দেয়। সো তুমি চাও না সবার কাছে ভিডিওটা ছড়িয়ে যাক? আমিও চাই, তুমিও চাও, সবার কাছে ভিডিওটা চলে যাক। আর যারা আমার কোর্সে ভর্তি হতে চাও, স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করো। এই যে হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কিন্তু নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ। তুমি যদি 9-এ উঠে থাকো, মানে এবার তুমি 9-এ উঠছো না, তুমি এখন যদি ভর্তি হও মাত্র ৫০০ টাকা দিয়ে, একদম সত্য কথা, তুমি হচ্ছে বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা। তাহলে তুমি কেন ভর্তি হবো না বলো? মাত্র ৫০০ টাকার বিনিময়ে তুমি এভাবে ক্লাস করবা, জুম অ্যাপে আমাকে প্রশ্ন করবা, আমি উত্তর দিব, এবং সারা দেশের স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারবা। সো আশা রাখি সবাই ভর্তি হবে। কথা দাও সবাই ভর্তি হবে, কমেন্টে লেখো কবে ভর্তি হবে। ফেব্রুয়ারি মাসে কিন্তু আমার নতুন ব্যাচ। সো নতুন ব্যাচে আমি তোমাকেই চাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।